শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। ক্ষমতা গ্রহণের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রদবদল নিয়ে আসছে বিএনপি। যদি বলি 22 ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে ঢাকা উত্তর দক্ষিণ সহ 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। যে 6জন প্রশাসক নিয়োগ করা হয়েছে তারা সকলেই দলীয় পরিচয়ে পরিচিত, তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত। আবার একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে। তিনিও বিএনপি পন্থী আইনজীবী হিসেবে বেশ পরিচিত। আবার আজ যদি বলি পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন আলী হোসেন ফকির। তার রাজনৈতিক পরিচয় তেমন আমাদের কাছে নেই, তবে এদিকে আমলাদের সরিয়ে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে আসলে কীরকম সেবাটাকে নিশ্চিত করা যাবে, সেবা কেমন পাবে, সেই বিষয় নিয়ে প্রশ্ন আসছে অনেকেই। যদিও আবার এলজিআরডি মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমলাদের চেয়ে প্রশাসকরা দক্ষতার সাথে কাজ করে যাবে। তবে বা জনমনে একটা প্রশ্ন যে দলীয় লোকদের কেন সবসময় নিয়োগ দেওয়া যায়। অতীতের যে সরকারগুলো তারাও সবসময় নিজেদের দলীয় লোকদেরকে বিভিন্ন জায়গায় সেট আপ করে সরকার পরিচালনায় ব্যস্ত ছিলেন। বিএনপিও শুরু থেকেই সেই একই পথে হাঁটছে। তো এমন প্রশ্ন কেন বা দলীয় নিয়োগ সংস্কৃতি থেকে বের হতে পারছে না সরকারগুলো, বা যদি বলি নতুন বাংলাদেশে বিএনপিও কেন দলীয় সংস্কৃতির নিয়োগ সংস্কৃতি থেকে বের হতে পারছে না, এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন উঠছে জনমনে। কিংবা যোগ্য লোক কি থাকার পরেও কি এই নিয়োগ দেওয়া হচ্ছে না, এমন প্রশ্ন উঠছে। দর্শক, আমরা একটু আলোচনা করতে চাই বিষয়ে। আমরা সেই জন্য আলোচনার বিষয় নির্ধারণ করেছি দলীয় নিয়োগ সংস্কৃতি থেকে বের হওয়ার উপায়। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন মাহবুব আজিজ এবং সাংবাদিক ও কলামিস্ট। মাহবুব আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আছেন রাশেদ খান, বিএনপি নেতা। রাশেদ খান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আমি বলছিলাম দলীয় নিয়োগ সংস্কৃতি থেকে বের হওয়ার উপায়, এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। সমসাময়িক আজকের বিষয়ে অনেক কিছু আছে, সেই বিষয়গুলো নিয়েও একটু মাহবুব আজিজের কাছে যেতে চাই। যেহেতু যদি বলি সিনিয়র সাংবাদিক, দক্ষ একজন সাংবাদিক, যিনি মাঠে ময়দানে বেশ চষে বেরিয়েছেন, ভালো ভালো রিপোর্ট তার আছে। মাহবুব আজিজ, আপনি কি বলবেন আসলে আমাদের যে অতীত সরকার থেকে শুরু করে বর্তমান সরকার, আমরা দলীয় নিয়োগ সংস্কৃতিকে আমরা বারবার বলতাম, প্রশ্ন দলীয় লোকদেরকে বাস্তবায়ন, দলীয় লোকদেরকে কি বলতো প্রমোট করা হচ্ছে। বিএনপি নতুনভাবে সরকার গঠন করলো, এখনো দেখছি দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। এইটা কি সেই পুরনো সংস্কৃতি নাকি নতুন? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা রাশেদ ভাই আপনাকে। দেখুন, অনেক প্রতীক্ষার পর একটা নির্বাচন হলো এবং এটা গণ অভ্যুত্থানের পর নির্বাচন, এবং গণ অভ্যুত্থান তো আর কোনো একটা সাধারণ ঘটনা নয়। দীর্ঘ 1.5 দশক কোনো সেই অর্থে নির্বাচন হয়নি। পাতানো নির্বাচন, প্রতারণার নির্বাচন, আমিডামি নির্বাচন, রাতের বেলা ভোট ইত্যাদির পর, এবং রাজনৈতিক দলগুলোর উপরে যেরকম নির্বিচার নিপীড়ন ছিল, এক ধরনের কর্তৃত্ববাদ স্বৈরাচার চেপে বসেছিল। তারপর যেটা হলো গণ অভ্যুত্থানের পর আরেকটি সরকার আমরা দেখলাম 18 মাস। সেই সরকার কি করলো আসলে? সেই সরকার অবশ্যই একটা শেষ পর্যন্ত নির্বাচন দিল নানান তাল বাহানার পর এবং নানান ঘটনা ঘটানোর পর, এবং আমরা দেখলাম যে একটা সাম্প্রদায়িক শক্তিকে এবং একটা ডানপন্থার বিকাশ আমরা তখন সমাজে দেখেছি, এবং বিশ্ববিদ্যালয়ে থেকে শুরু করে প্রশাসনে বিভিন্ন জায়গায় তাদের নিয়োগকৃত অনেককে আমরা দেখেছি তাদের হয়ে কাজ করতে। সেটা এক ধরনের সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দেবার একটা চেষ্টা ছিল। বিএনপি যখন 2/3 আসনে জিতে 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো, 17 তারিখে দায়িত্ব নিল বিএনপি সরকার, তারা তো তাদের কাজটিই করবে, এটা তো স্বাভাবিক। তারা তো আর অন্য দলের লোকজনকে নিয়ে, প্রথম কথা হচ্ছে নিজের দল, আপনি যখন খেলতে নামবেন আপনি তো বল পাস দেবেন আপনার সহ খেলোয়াড়কে। তারা সেই কাজটি করছে বলে আমার এখন মনে হচ্ছে। তবে সব কিছুরই তো একটা মাত্রা থাকে। আমরা দেখি মাত্র 5 দিন 7 দিন একটি সরকার দায়িত্বে এসেছে, এখনই আসলে সমালোচনা করবার সময় নয়। তারা তাদের মতো করে ঘর গুছাক, এবং সেই ক্ষেত্রে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ ভুল ছিল। সাম্প্রদায়িক শক্তির যে উত্থান আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে,
সেগুলোর পেছনে তাদের হাত ছিল, প্রশাসনে ছিল। বিভিন্ন ডিসিদের ব্যাপারে আমরা অনেক প্রার্থীর কাছ থেকে অভিযোগ শুনেছি, জেনেছি, অনেক রকম কথাবার্তা, এবং এগুলো তো বোঝাই যায় যে সর্বশেষ গ্রাহ্য যে নির্বাচন 2008 সালে, তখন জামাতের ভোট ছিল শতকরা 4 থেকে 7%, তারা অবশ্য দাবি করে 13, সেই 13% ভোট কি করে 36% হয়ে যায়, এবং আপনি প্রায় 2 কোটির মতো ভোট তারা পেয়েছে। নিশ্চয়ই তাদের ব্যাপারে মানুষের আগ্রহ আছে, এটা যেমন সত্য, আগ্রহের নানান রকম কারণও আছে, সেটা সময়ে আমরা নিশ্চয়ই বিশ্লেষণ করব কি কারণ ইত্যাদি। কিন্তু তারপরেও এই উল্লম্ফন, আওয়ামী লীগের অনুপস্থিতি যেমন একটি কারণ, আবার প্রশাসন এবং সরকারি পৃষ্ঠপোষকতাও আরেকটি বড় কারণ। তো সেই ক্ষেত্রে বিএনপি যখন দায়িত্ব নিয়েছে, তাদেরকে অবশ্যই সরকার পরিচালনার জন্য নিজেদের কিছু লোকজন, সহ খেলোয়াড় তো লাগবেই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সেইখানে যেটা খুবই অ্যালার্মিং, যে কখনো কখনো তারা নিজেদের দাপট বা নিজেদের উপস্থিতি বোঝাতে গিয়ে এমন কিছু আচরণ করছে, যেমন পুলিশ দিয়ে মানুষ পেটাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এই বিষয়টা নিয়ে আসবো, যদি আমি এইভাবে প্রশ্নটা করি, ডানপন্থার বিকাশ বেড়েছে আপনি বলেছেন, এখন কি কমে গেছে কিনা, আবার একটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো বিএনপি যেহেতু ক্ষমতায়, ডানপন্থার বিকাশ কি তারা দমিয়ে দেবে কিনা? আচ্ছা, এখনই করব, আলাপ করবো, ঠিক আছে। ডানপন্থার বিকাশ আসলে তো এই 7 দিনে কমার মতো কোনো কারণ নাই, কারণ 7 দিনে এটি ঘটে সামনের দিকে। হ্যাঁ, মানে এখনই কমার কোনো প্রশ্নই ওঠে না, কারণ হচ্ছে যে এইটা আসলে ধীরে 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 বিকশিত হয়েছে। এটা যেমন আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন একটা অন্যতম বড় কারণ, সাম্প্রদায়িক শক্তিকে নানানভাবে তারাও প্রশ্রয় দিয়েছে। তারা মনে করেছে এত বড় একটা শক্তি যদি আমার হাতে থাকে, আমার ভোট করতে হবে না, আমি নিজের মতো করে ভোটহীন একটা সরকার চালাবো। কৌমি জননী হয়ে বসেছিলেন তিনি। এটা যেমন সত্য, আবার এটাও তো সত্য 2001 সালে বিএনপির সঙ্গে জামাত জোট বেঁধে সরকারের অংশী হয়েছিল। গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়। তাহলে তো আমরা অন্তর্বর্তী সরকারকে দায়ী করতে পারি না। অবশ্যই করব, কারণ তারা বিএনপি সরকার কিংবা তারা মিলে জামাতকে এইভাবে পুনর্বাসন করে, তারা সহ প্লেয়ার রেখেছে। তাহলে জি, সবাই তো করেছে, বিএনপি। আমি যদি একটি কেক খাই আর আমি যদি 55 জন মানুষকে নিয়ে জিয়াফত খাই, এক জিনিস হবে না। বিএনপি তখন একটি কেক খেয়ে অন্যান্য জিয়াফত বন্ধ করে রেখেছিল, আর এই বর্তমান সরকার জিয়াফতের ব্যবস্থা করছে। বর্তমান না তো, এই অন্তর্বর্তীকালীন সরকার জিয়াফতের ব্যবস্থা করে তারা আওয়ামী লীগকে মাঠের বাইরে ফেলে এই একটা শক্তিকে প্রধান বিরোধী দলের আসনে বসিয়ে দিয়েছে, যেটা দেশের জন্য অনেক বড়। গত 70 বছরে শুধু ভারতীয় নাকি জনগণ বসেছে? জনগণ বসাতে পারেনি এটা, কারণ জনগণ ভোট দিতে পারেনি, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এটা হয়নি, কারণ এখানে সবাই অংশগ্রহণ করতে পারেনি। বিএনপি তো সে তো আর ড্রাইভিং সিটে ছিল না, বিএনপি তো নির্বাচন করতো, বিএনপি তো বলেনি যে আমরা নির্বাচন করব না। বিএনপি যেই পর্যায়ে ছিল সেই পর্যায়ে তো অনেক প্রতিবন্ধকতার পরেও বিএনপি নির্বাচন করেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে জামাতকে কিন্তু আমি এই কারণে দোষী করছি না, তারা তো তাদের কৌশল প্রয়োগ করবেই। তারা যখন রাজনীতি করতে পারেনি, তারা তখন ছাত্রলীগে গিয়ে যুক্ত হয়েছে, হেলমেট বাহিনীতে যুক্ত হয়েছে, এটা তো দোষের কিছু না, কারণ তারা তো এরকমই করে। 71-এ তো তারা জামাত রাজাকার বাহিনীতে যুক্ত হয়েছে, কারণ তারা তখন তাদের আদর্শ বলে যে আমরা এক পাকিস্তান রাখবো। কাজেই যখন যেটা প্রয়োজন হয় জামাত তো তাই করে। এখন তাদের প্রয়োজন হয়েছে এনসিপি কে সাথে নেবে, কারণ এনসিপি একটা প্রগতিশীল তারুণ্যের শক্তি, তাকে যদি সাথে নেওয়া যায় তাহলে 71-এর বিতর্কিত ভূমিকাটা ফিল্টার্ড হয়ে যায়। তাদেরকে 30টি আসনের বিনিময়ে পুরো দলটিকে তারা সাথে নিয়ে নিল, মানে ফিল্টার হয়ে গেছে, ফিল্টার্ড হওয়ার চেষ্টা করেছে। রাশিদ খান, যদি একটু জানতে চাই, প্রথমে এই প্রশ্নের উত্তর, আসলে আমরা কি এটাকে দলীয় নিয়োগ সংস্কৃতি বলবো, নাকি এখন বিএনপি তার মাঠ গোছাচ্ছে, বিষয়টা কেমন? মানে বিষয়টা এমন নাকি অদূর ভবিষ্যতের সামনের দিকগুলোতে আমরা আরো যোগ্য লোক, সে যে কোনো দলেরই হোক, তাকে আমরা নিয়োগ দিবে, বা বিএনপি সেই চিন্তা ভাবনা আছে কিনা? সবাইকে শুভেচ্ছা। ভাইয়ের চমৎকার আলোচনা শুনছিলাম, আমি তার সাথে যুক্ত করতে চাই। দেখেন, বিএনপি একটি রাজনৈতিক দল তো নাকি, সুতরাং ক্ষমতায় যেহেতু একটি দল গিয়েছে, তার মতন করে প্রশাসন যদি সেট আপ না করে, বিএনপি তো ক্ষমতা চালাতে পারবে না, দায়িত্ব পালন করা সম্ভবপর হবে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রশাসনকে যে জামাতিকরণ করা হয়েছিল, সেই সেট আপটা স্বাভাবিকভাবে বিএনপি রদবদল করবেই। দেখেন, উত্তরের যিনি প্রশাসক ছিলেন, ওনার প্রশ্ন যদি বলি, ওই জামাতিকরণ প্রশাসনের কারণে কি জামাত বেশি ভোট পেয়েছে? আমি আমার মতো শেষ করি, তারপরে বলবো আপনার উত্তর। উত্তরের যিনি প্রশাসক ছিলেন এজাজ, তিনি ছিলেন জাতীয় নাগরিক কমিটির নেতা, মানে এনসিপির নেতা। আপনি তো জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর,
তিনি ছিলেন এবি পার্টির নেতা, মানে 11 দলীয় যে জোট হলো সেই এবি পার্টি তো ওই জোটের অংশ। দক্ষিণে এনসিপির একজন নেতাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেটি নিয়ে গ্যাঞ্জাম শুরু হলো। সরকারে এনসিপির 3 জন উপদেষ্টা ছিল, বিভিন্ন দপ্তরে এনসিপির ছাত্র উপদেষ্টা ছিল না? বিশ্ববিদ্যালয়গুলোতে জামাত শিবিরের পরামর্শে ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন দলের পরামর্শ নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত করেন, জামাত এবং শিবিরের পরামর্শ নিয়োগ দেওয়া হয়েছিল। আমি তো আগেই বললাম যে প্রশাসনকে জামাতিকরণ করা হয়েছিল। এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, তখন এই প্রশাসনিক সেট আপটা জামাতের মতন করে তৈরি করা হলো এনসিপির সহযোগিতায়। আমি কিন্তু আমার অনেকগুলো টকশোতে, আপনার সাথে তো অনেকগুলো টকশোতে ছিলাম, আমি কিন্তু বলেছি যে এই এনসিপিকে ব্যবহার করে পুরো প্রশাসন এবং বিভিন্ন দপ্তর, সেক্টর, বিশ্ববিদ্যালয় সেখানে আসলে জামাতিকরণ করা হচ্ছে, যার প্রমাণ আপনি পেয়েছেন, ভবিষ্যতে আরও পাবেন। আর আমার কথা হলো, আমার প্রশ্ন হলো দর্শকদের কাছে, আপনার কাছে, ভাইয়ের কাছে, যে বিএনপি কি আসলে এই জামাতি প্রশাসন দিয়ে দেশ চালাবে? পারবে চালাইতে? নির্বাচনের সময় যে ঘটনাগুলো ঘটেছে, যেহেতু যদিও বলা হয় লটারি করে সব জায়গায় বসানো হয়েছে, ওসি, ইউনো, ডিসি, এগুলো বলা হয়, এসপি, কিন্তু এর মধ্যেও কিছু মেকানিজম থাকে। সেই মেকানিজম হলো যে বিভিন্ন জায়গায় এই যে 70টা আসন তারা পেল, কিভাবে পেল? কারণ প্রশাসনে ব্যাপকভাবে জামাতিকরণ করা হয়েছিল। এখন বিএনপি তারা ক্ষমতায় গেছে, তারা তো এই প্রশাসন রাখলে দেশ চালাতে পারবে না। জামাত শিবিরকে আসলে বিএনপিকে সহযোগিতা করছে, তার নমুনা কি আপনি পেয়েছেন? বিএনপি শপথ নেবে, সেই শপথ নেওয়ার আগের দিন কি করলো তারা? 11 দলীয় জোট তারা ধর্ষণের প্রতিবাদে, চাঁদাবাজির প্রতিবাদে, হামলার প্রতিবাদে মিছিল করলো, সড়ক অবরোধ করলো, করেছে না? আন্দোলন সংগ্রাম তো করেছে। দেখেন ধর্ষণটা কোথায় হয়েছে? হাতিয়ায় যে ঘটনা ঘটলো, সেই ঘটনা তো সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে, ওই নারীর উপরে হামলা হয়েছে, এতটুকু সত্য। ধর্ষণ হয়েছে এখনো কেউ বলে নাই। পুলিশের পক্ষ থেকে বা মেডিকেল রিপোর্ট, ডাক্তাররা যে কথা বলছে যে সেখানে ওই নারীর উপরে হামলা হয়েছে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কিন্তু আপনি কি করলেন? আপনি শপথ নেওয়ার আগের দিন যাতে শপথটা না নিতে পারে একটা কেওয়াজ সৃষ্টি করলেন। তো আপনি বলেন, এই জামাত শিবিরের যারা বিভিন্ন জায়গায় আছে বা এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে বসিয়ে রেখে বিএনপি কি আদৌ দেশ চালাতে পারবে? সুতরাং এইটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। আপনি দেখেন আমেরিকাতে, দেখেন ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পরে আমাদের এম্বাসিগুলোর দিকে তাকান, যখন বিভিন্ন দেশে যখন ক্ষমতার পালাবদল হয়, অ্যাম্বাসেডার যারা থাকে তাদেরকে রাখা হয় নাকি পরিবর্তন করা হয়? বলেন। তাহলে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপি কি এই যারা বিভিন্ন দূতাবাসে আছে, পৃথিবীর বিভিন্ন দূতাবাসে আছে, তাদেরকে রেখে দিবে? পরিবর্তন করবে না। এই পরিবর্তন খুব স্বাভাবিক প্রক্রিয়া। যদি ভবিষ্যতে জামাত ক্ষমতায় যায়, জামাত একই কাজ করবে, এবং এটা পৃথিবীতে একটা রেওয়াজ, এটা কিন্তু লিখিত না, অলিখিত একটা রেওয়াজ, এবং এইটা হয়ে থাকে, এটা আপনাকে মানতে হবে। এখন সমস্যা হলো যে ফেসবুকে এক ধরনের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যে ভালো লোককে সরিয়ে দেওয়া হয়েছে। ভালো লোক নাকি দলীয় লোক? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর ছিলেন, তিনি তো দলীয় লোক, তো স্বাভাবিকভাবে তাকে তো বিএনপি রাখবে না, এবং তিনি এবি পার্টির নেতা, আর এবি পার্টি জামাতের সাথে অন্তর্ভুক্ত, একসাথে নির্বাচন করেছে, এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটেছে। সুতরাং এইটাকে আপনি দলীয়করণ না বলে বলেন যে এটা আসলে স্বাভাবিক একটি প্রক্রিয়া, এবং এটা সবসময় থাকবে। জামাত ক্ষমতায় এসে বিএনপির একজনকেও রাখবে না, বরং বিএনপি ক্ষমতায় আছে না, বিএনপি হয়তো উচ্চ পর্যায়ে রদবদল করছে, কিন্তু অন্যান্য জায়গায় অন্যান্য সেটআপ যেখানে আছে এইটা পরিবর্তন করছে না। বিএনপি অন্তত আস্থা রাখেন, বিএনপি অন্তত এই কাজটুকু করবে না যেটা অতীতে হয়েছে। যদি জামাত এবার ক্ষমতায় আসতো, জামাত ক্ষমতায় এসে বিএনপি নাম গন্ধ রাখতো না, বিএনপি করেছে, ছাত্রদল করেছে, এরকম কাউকে প্রশাসনের কোথাও রাখতো না, কিন্তু বিএনপি রাখবে। ছাত্র শিবির করেছে, তারপরে বিএনপি তাকে চাকরিচ্যুত করবে, এই ধরনের ঘটনা ঘটেনি, ঘটবেও না। কিন্তু এই জায়গাগুলোতে যদি বিএনপির আমলে আরো বেশি চাকরি পেয়েছিল শিবিরের, হ্যাঁ শিবির পেয়েছে না, তাদেরকে কি বিএনপি সরিয়ে দিবে? এই ধরনের ঘটনা কি এখনো ঘটেছে? ভবিষ্যতেও ঘটবে না। বিএনপির উপরে, প্রধানমন্ত্রীর উপরে আপনারা আস্থা রাখতে পারেন, কিন্তু সেই আস্থাটা যাতে সৃষ্টি না হয় সেজন্য সব থেকে বেশি বিরোধিতা করছে হচ্ছে জামাত। আমরা বলছি না জামাতের সাথে আপনি এমন কিছু করেন যাতে করে বৈষম্য হয়। হ্যাঁ, জামাতের মতো রাজনীতি করছে, বিএনপি তার রাজনীতি করবে না। বিএনপি কি ক্ষমতায় গেছে
আপনার প্রশাসনকে জামাতিকরণ করার জন্য আমি স্বাভাবিকভাবে একটা কথাই জানতে চাই, শুধু চাকরির ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে দলীয় নেতাকর্মী প্রাধান্য পাবে না, এটা কি আপনি বলতে পারেন তো? না, অবশ্যই জি কোনো বৈষম্য থাকবে না। জি চাকরির ক্ষেত্রে যার মেধা আছে সেই চাকরি পাবে, কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমলে প্রশাসনকে মোটামুটি 80% জামাতিকরণ করা হয়েছিল, তো সেই সেট আপ রেখে তো বিএনপি গভর্নমেন্ট চালাতে পারে না। সুতরাং বিসিএস পরীক্ষা হবে, শিবির কেউ করতো পরীক্ষা দিবে, সে চাকরি পাবে, বৈষম্য হবে না। মেধাবীরা অবশ্যই, এটা বিএনপির একটা এজেন্ডা। জি বিএনপি কখনোই মেধাবী কাউকে সরিয়ে দিবে না। শিবিরের অনেক নেতারা এখন পুলিশের বড় বড় কর্মকর্তা হিসেবে আছে, বিএনপি সরাই দিচ্ছে না, দিবেও না, চাকরি ছেলেও করবে না, যেটা আওয়ামী লীগের সময় হয়েছে। জি সুতরাং এই বিএনপির উপরে আস্থা রাখতে পারে। আমরা সেই কিন্তু জামাত শিবির এমন ফেসবুকে এমন কিছু মানে কর্মযোগ্য তারা করছে, মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় এসে চাঁদাবাজি বেড়ে গেছে। জি আপনি দেখেন একটা চাঁদাবাজি প্রশ্ন নিয়ে আমি আসি, শেষ করি। একটা চাঁদাবাজি প্রশ্ন নিয়ে আমি আসবো। চাঁদাবাজি না, একটা শেষ, যেহেতু প্রসঙ্গ আনছি শেষ করি। একটা ঘটনা আমি দেখলাম যে ট্রাক চালককে মারছে জামাত শিবির, এটাকে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিল যে চাঁদা দিচ্ছেন এই জন্য ট্রাক চালককে মারছে, কিন্তু ঘটনা কি, সিএনজিতে ট্রাক মেরে দিচ্ছে, সেই সিএনজি চালক উঠে গিয়ে ট্রাক চালককে মারছে। এরপরে আপনি দেখেন যে সম্ভবত আপনার যাত্রাবাড়িতে যে ঘটনা ঘটলো, সেখানে লেগুনা স্ট্যান্ডে দাঁড়ানো নিয়ে এক ধরনের সংঘর্ষ হয়েছে। হ্যাঁ, যেটা পুলিশ বললো, সেটা বলা হলো যে বিএনপি চাঁদাবাজি করে ওকে, মানে চাঁদা দেয়নি, এজন্য বিএনপি নেতাকে মেরে ফেলিয়েছে। তো ঘটনাগুলো ফেসবুকে এইভাবে এই জামাত শিবির ছড়িয়ে দিচ্ছে। বিশ্বাস করে না, পত্রিকা তো নিউজ আছে, পত্রিকায় নিউজ আছে, পত্রিকায় তো কিছু ঘটনা তো ঘটে। ফেসবুকে আপনি দেখেন এই যে দেশ বাংলাদেশকে আপনি কল্পনা করেন, এই যে বিএনপি যারা করে, আওয়ামী লীগ যারা করে, জামাত শিবির যারা করে, সবাই কি বাংলাদেশের নাগরিক না? অবশ্যই। আচ্ছা আমাকে বলেন তো, এই দেশের নাগরিক সবাই ভালো হয়ে গেছে? সুতরাং খারাপ মানুষ যেমনি বিএনপিতে আছে, ভালো মানুষও আছে। আর জামাতের সবাই কি ফেরেস্তা? ভোটের আগের দিন রাতে জামাতের নেতারা টাকার ব্যাগশ ধরা হয়েছে না, তাদেরকে গ্রেপ্তার হয়েছে না? এই যে জামাতের আপনি এতগুলো আসন দেখছেন, এটা কি জনপ্রিয়তা? যেটা ভাই বললেন যাতে ভোট কিভাবে বাড়লো, আরে ভোট বেড়েছে কিভাবে? গ্রামগঞ্জে যারা মানুষ লেখাপড়া জানে না, অনেক সময় অসচেতন, তাদের ভোটটা কেন হয়েছে? জামাত শিবির জান্নাতের টিকিট বিক্রি করার নামে মূলত কাঁচা টাকা বিতরণ করেছে। অভ্যুত্থানের পরে প্রশাসনকে জামাতিকরণ করে তারা তালিমের নামে এইভাবে বুঝিয়েছে যে মানে দেখো বিএনপি চাঁদাবাজি করছে, গুম করছে, খুন করছে, অন্যায় করছে, অপরাধ করছে। অন্যায় করা আর অন্যায়কে সমর্থন করা এটা সমান ধরনের অপরাধ। শেষ করি কথাটা, সুতরাং তুমি যদি এই অন্যায়কারীকে সমর্থন করে ভোট দাও, তুমি যাবা জাহান্নামে। শেষ করে একটু শোনে নাই, কোথায় শোনে নাই? এরপরে আপনার দেখেন, এরপরে দেখেন যে এই যে জামাত দেখো এত এত ভালো কাজ করছে, মানুষকে বৃত্তি দিচ্ছে, এই করছে সেই করছে, মানুষকে সহযোগিতা করছে। সুতরাং এই ভালো কাজকে তুমি সমর্থন করলে তুমি জান্নাতে যাবা। এইভাবে মানুষের মগজ ধুলাই করা হয়েছে গ্রামগঞ্জ। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি তো গ্রামের ছিলাম, তো দেখছি, এবং আমি ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করেছি, সেখানে একই কাজ করা হয়েছে। জামাত শিবির যে এতগুলো আসন পেয়েছে, এটা জনপ্রিয়তা না, এটা টাকা 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 দিয়ে এই জনপ্রিয়তা তারা ক্রয় করেছে, ভোট ক্রয় করেছে। এটা কোনো জনপ্রিয়তা না। এই যে ভোট ব্যাংক ভাই বললো বেড়েছে কিভাবে 4% থেকে বা 15% থেকে 15% থেকে আপনার 30% হলো, এই 30% হচ্ছে যে টাকা আপনি কি পরিমাণ বাড়িয়েছেন। আগে যদি আপনি 1 কোটি টাকা নির্বাচনে খরচ করতেন, এইবার খরচ করেছেন আপনি 50 কোটি টাকা, তো পার্সেন্টেজ টাকার বেড়েছে, এই টাকার বিনিময়ে জনপ্রিয়তা বেড়েছে। ধন্যবাদ। যদি মাওবাজিজ আপনি একটু করে তোলার চেষ্টা করছেন যে পুলিশ নিয়ে বিষয়টা, সরওয়ার্দী উদ্যানে পুলিশের যে মারমুখী আচরণ, আমরা একটা ডিসি মাসুদের সবসময় দেখি যে কোনো ধরনের আন্দোলন সংগ্রামে উনি বেশ সামনের দিকে এগিয়ে যায়। ডিসি মাসুদের কালকে সরওয়ার্দী উদ্যানে যে যাদেরকে মারামারি, মানে যাদেরকে পিটালেন, এই পিটানোটা পুলিশ কতটা করতে পারে এটা একটা, যদিও আজকে তারা আবার থানা ঘেরাও করেছে যতটুকু শুনেছি শিক্ষার্থীরা। পুলিশ এত অসহিষ্ণু হয়ে উঠছে কেন? আসলে দেখুন, মাত্র বারবার যেটা আমরা বলবার চেষ্টা করছি, 17 তারিখে একটি সরকার কাজ শুরু করেছে, আজকে 24 তারিখ। তো এই 7 দিন বয়সী সরকারের মধ্যে যে এই নানান ধরনের অস্থিরতা তৈরি করবার যে চেষ্টা থাকবে, কারণ সেই জামাত এই উগ্রবাদী উল্লম্ফন যারা তৈরি করার চেষ্টা করে, তারা দেখেন 3টা ফ্রন্ট খুলেছে। 1 নম্বর ফ্রন্ট হচ্ছে সাংস্কৃতিক একটা আগ্রাসন তারা শুরু করেছে। হঠাৎ করে ইনকিলাব জিন্দাবাদ, আজাদি, জান জবান ইত্যাদি যে শব্দগুলো 21শে ফেব্রুয়ারি রাতে আমাদের যে সেই অমর গান, যে সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো, সেই গান কিন্তু এবার আমরা সেভাবে শুনলাম না, শুনলাম ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ভাষা একটা সক্রিয় একটা জিনিস, এর মধ্যে আসবে জীবন্ত ভাষায় অনেক শব্দ বাইরে থেকে আসবে, আমাদের বাংলা ভাষাতেও এসেছে, কখনো এই প্রশ্ন উঠেনি। এখন কেন এই প্রশ্নগুলো উঠতে হচ্ছে?
কারণ এই যে আপনার এই শব্দগুলো আমাদেরকে পেছনমুখে একটা সময়ের কথা মনে করিয়ে দেয়, 60 দশকের কথা মনে করিয়ে দেয়, যখন এই আমাদেরকে বলা হতো যে বাংলা ভাষা হচ্ছে হিন্দুদের ভাষা, এখানে উর্দু শব্দ ঢোকাতে হবে না, এটা সহি হবে না, পবিত্র হবে না। এইসব দেখে শামসুর রহমান কবিতা লিখেছিলেন, তোমার মুখের দিকে এখন যায় না তাকানো, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, এখন তোমাকে ঘিরে খিস্তি খেউরের পৌষ মাস। এই যে খিস্তি খেউর মানে গালাগালি, সেই খিস্তি খেউরের পৌষ মাসের কথা উনি বলেছেন 69 সালে। আবার কিন্তু আমরা এই গালাগালি দেখেছি, ইনকিলাব মঞ্চ, এবং এইগুলো কিন্তু হঠাৎ করে আসেনি, এগুলা সেই উগ্রবাদী উল্লম্ফনের, আপনি দেখুন সাংস্কৃতিক আগ্রাসন। এই যে চাকরির কথা বললেন না, যে চাকরি কি আমরা বিএনপি এভাবে দেবে বা আওয়ামী লীগ যেভাবে দিয়েছে, বাকি কেউ অন্য দল চাকরি পাবে না? অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে চাকরির ব্যবস্থা করেছে? এই যে সংস্কৃতি মন্ত্রণালয় একটা জাদুঘর বানিয়েছে যে গণভবনে, সেখানে 70,000 টাকার বেতনের চাকরি, 100 জনের মতো চাকরি মোট, সেইখানে ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে তারা চাকরি দিয়ে দেওয়ার চেষ্টা করছে 4 দিনের মধ্যে নোটিশ দিয়ে, অর্থাৎ ক্ষমতা থেকে চলে যাবে, যাওয়ার আগে যা আছে ভাই ব্রাদার সবাইকে চাকরি দিয়ে যেতে হবে। আপনি বাংলাদেশে একটা চাকরি বিধিত আছে ভাই, 70,000 টাকা বেতনের চাকরি থাকবে এখন? কেন থাকবে না? বা থাকবে কি থাকবে না এটা তো পরের কথা, আপনার ক্ষমতায় আসলেই আপনি এটাকে করতে হবে। আপনি এত বড় বড় সংস্কারের কথা বললেন, আপনি বললেন যে শতকরা 5 ভাগ নারীকে নির্বাচনে মনোনয়ন দিতে হবে, আপনি একটি নারীকেও নির্বাচনে মনোনয়ন না দিয়ে আপনি বললেন যে জুলাই সংস্কার যদি না হয়, জুলাই সনদ আমাদের ইত্যাদি ইত্যাদি, ইনকিলাব ধসে যাবে। তা আপনি কি করেছেন? জামাত কি করেছে সংস্কারের প্রশ্নে? আমি বলতে চাচ্ছি যে এই যে নানান রকম তৎপরতা, এইখানে কিন্তু জামাতের কিংবা অন্যান্য দলের কোনো অপতৎপরতা থাকতে পারে, কারণ এত উৎসাহিত কেন তারা, এবং ছাত্রদের উপরে এত রাগ কেন? তার মানে আওয়ামী লীগেরও রাগ আছে, জামাতিদেরও রাগ থাকতে পারে, আবার বিএনপিরও কারো কারো রাগ থাকতে পারে। কাজে এগুলো তো আমরা জানি না। এই পিটাপিটি কেন হবে ভাই? এই যে আইনের শাসনের কথা আমরা এতবার শুনলাম, এতবার বললাম, যেখানে প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যিনি ভোট দিয়েছেন, যিনি ভোট দেন নাই অথবা ভোট দিতে যান নাই, তাদের সকলের সমান অধিকার আছে। তাহলে এই আপনি ধরেন কোথাও আপনি মশা মারবেন, হ্যাঁ, সেইখানে আপনি মশার উৎপত্তি স্থলে না গিয়ে যদি যেখানে 5-7টা মশা দেখা যাচ্ছে সেখানে আপনি গ্যালন গ্যালন মশার ওষুধ দেন, সাধারণ মানুষ তো মরে যাবে ভাই। আপনি যেখানে মাদকের উৎপত্তি স্থল সেখানে হাত না দিয়ে কোথায় কোনাকাঞ্চিতে একজন দুজন বসে গাঁজা খাচ্ছে বা খাচ্ছে না, হেঁটে যাচ্ছে, একজন বামপন্থী এক ছাত্রকে ধরে সমানে পিটানো দেওয়া হয়েছে কারণ সে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল। তাহলে সেই পুলিশের রাগ ছিল, পুলিশের সাথে তার কোনো একটা মারপিট হয়তো হয়েছিল, কারণ ঘটনাটা তো বেশি দিন আগের না, অনেক টাটকা স্মৃতি আছে। কাজেই এই সমস্ত সমস্যা অঙ্কুরে সমাধান করতে হবে। এবং লটারির আপনি দেখুন যে এদের চালাকি কিরকম, লটারির কথা বলা হয় না, আমরা ছোটবেলায় লটারি খেলতাম, লটারি করতাম, এবং অন্যদেরকে হারানোর জন্য ধরেন লেখা হচ্ছে যে ধরেন উঠবে, কারো 10 টাকা উঠবে, কারো 5 টাকা উঠবে ইত্যাদি, দুটোর মধ্যেই লেখা থাকতো 10 টাকা। যখন আমার হাতে লটারির এই শক্তিটা থাকতো, অর্থাৎ রেফারিকে, এখন লটারির যদি প্রশাসন হাতেই থাকে জামাতের, তাহলে লটারিটা যেমন হওয়ার তেমনই হয়েছে, কারণ লটারি তারাই করেছে তাদের মতো করে, সমস্ত কিছু তারা আগে তো প্রশাসনে মানে যারা শিবিরের বা তাদের মতাদর্শে তাদেরকে বসানো হয়েছে, লটারি করেছে, তারাই তো করবে। আরেকটা জিনিস দেখুন, আপনি বললেন যে ফেসবুকের কথা তো কেউ বিশ্বাস করে না, ভাই ফ্রান্সে বসে বলে গণমাধ্যমে আগুন লাগাও, ইনকিলাব জিন্দাবাদ, আগুন লাগায় দেয়। আপনি ফেসবুকে বিশ্বাস করেন না মানে লক্ষ লক্ষ মিলিয়ন, তাদেরকে রুটি রুজির জোগাড় হয়ে যাচ্ছে ফেসবুক থেকে, এবং সেইখানে তারা গরু জবাই করতেছে গণমাধ্যমের সামনে। আজকে এই গণমাধ্যম, কালকে ওই গণমাধ্যম, ফতোয়া দেওয়া হচ্ছে অমুক মুরতাদ তমুক সেটা। এবং ফেসবুকে তো এখন সব কোনো গণমাধ্যমের মাধ্যমে ব্যাপার নাই, আপনার বিরুদ্ধে 3টা কথা দিয়ে আমার 2টো বাক্য দিয়ে তারা ছেড়ে দিচ্ছে। এই যে এইটাই তো মব সন্ত্রাস, এবং এর বিরুদ্ধে আমরা বারবার কথা বলার চেষ্টা করছিলাম। এবং অনলাইনে এবং অফলাইনে প্রচারণায় জামাতের সাথে অন্য কারো তুলনাই চলে না। তারা বিরাট বড় বাহিনী তৈরি করেছে। আপনি যে কোনো টকশোর পরে যে গালিগালাজের বন্যা বয়ে যায় তাদের বিরুদ্ধে, কিছু বলে বোঝাই যায় এগুলা কি অবস্থা। এবং এগুলা কিন্তু তাদেরকে, আমি তাদের দুর্বলতা নয়, এগুলো তাদের শক্তি, অন্যরা কেন পারে না। তারা যে সমস্ত প্রক্রিয়াগুলোতে মানুষের সাথে কমিউনিকেট করা যাবে, তারা তো সেগুলো শুধু নির্বাচনের আগে নয়, তারা 5 বছর ধরেই সেটা করে। তারা ছোট ছোট মক্তবের মতো পরিচালনা করে, পাঠচক্র করে। শনিবারে আপনি কোনো গৃহকর্মী পাবেন না এখন বাড়িতে, কারণ কি তারা তখন মক্তবে যায়,
এই 5-7জনকে নিয়ে এইভাবে মস্তিষ্ক ধোলাই করা হচ্ছে এবং তাদের সামনে বলা হচ্ছে তোমার চাকরি নাই, কর্মসংস্থান নাই, তোমার দারিদ্র, তোমার ছেলে মেয়ের লেখাপড়ার সমস্যা, এমনকি তোমার পরকালের সুখ, সব কিছুই দিবে এই ধর্মীয় শাসন। কাজেই এই যে ধর্মবাদী রাজনীতিকে আপনি যখন মোকাবেলা করতে চাইবেন, আপনার কিন্তু বুদ্ধি করে এগোতে হবে, আপনি গণতান্ত্রিক মূল্যবোধ পরিচর্যা করতে হবে এবং আপনার কর্মসূচি দিতে হবে। আপনি আবার নির্বাচনের আগে 1 মাস আগে যাবেন, এবার তো তাও কোনো রকমে অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা আপনি রক্ষা করতে পেরেছেন, কিন্তু এই পরিস্থিতি থাকলে কিন্তু তারা কেন বিএনপিকে চাঁদাবাজি বললো বলেন তো? কারণ এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কি নিয়ে দাঁড়াবে তারা? মানুষের এই যে মানুষ যেই চাঁদাবাজি শব্দটা ভয় পায়, তারা করেছে। আমি একটা প্রশ্ন যদি রাশিদ ভাই বলেছিলেন, এই যে আপনি এতক্ষণ তারা বলেছেন তারা বিভিন্ন কি সভা টভা কি করে, এইসব কারণে কি তাদের ভোট বেড়েছে নাকি টাকা দিয়ে ভোট কিনেছে? না, সবকিছু মিলিয়ে আসলে হয় কি, ধরুন আপনি যখন একটা গেম আপনি খেলবেন, আপনি পাসিং করতে হবে, কর্নার কিক করতে হবে, পেনাল্টি কিক করতে হবে, অনেক কিছু সমন্বয় করতে হবে না? ঠিক একইভাবে আপনি যখন রাজনীতিও তো একটা বড় ধরনের খেলা, তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো দেখুন, সবগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান সফল এবং তারা সব বিভিন্নভাবে, যেমন অর্থ তো প্রয়োজন হয় রাজনীতি করতে গেলে, সেগুলোর জন্য তারা আর্থিক প্রতিষ্ঠান তৈরি করেছে। আপনি মাঠ পর্যায়ে, আপনি যখন তারা সরকারের অংশ ছিল তখন তারা 2টো মন্ত্রণালয়, একটা সমাজ কল্যাণ এবং কৃষি মন্ত্রণালয় বেছে নিয়েছিল, যে বীজ তারা বপন করেছে সে বৃক্ষ হয়ে আজকে 20 বছর পর তার ফল দিচ্ছে। কাজেই সেই সমবায় সমিতি তারা তৈরি করেছে, তারা ছাত্র অবস্থা থেকে শিবির তৈরি করে 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 সেই শিবিরদেরকে আমরা হেলমেট বাহিনীতে খুঁজে পেলাম, আমরা ছাত্রলীগে খুঁজে পেলাম এবং আমরা তাদেরকে ভিপি হিসেবে দেখতে পেলাম। কাজে আপনি তাদেরকে আটকাবেন কোন দিক দিয়ে? সামনে কি এরকম কিছু হতে পারে কিনা আমরা হয়তো সময় বলে দেবে। রাশেদ খান, আপনি দিনাজপুর সম্ভবত 4 আসন সম্ভবত নাকি ঝিনাইদহ 4 আসনে আপনি নির্বাচন করেছিলেন, আপনি কি ওখানে হেরে গেলেন কেন? বিএনপির তো যথেষ্ট ভোট আছে, আপনি কি কারণে হেরে গেলেন? সেখানে দেখলাম জামায়াত জিতে গেল, আর আপনি হলেন তৃতীয়, আর দ্বিতীয় হয়েছেন সে বিএনপির যিনি স্বতন্ত্র প্রার্থী তিনি। বিএনপির লোকেরা কি আপনাকে সাহায্য করেন? আমি ঝিনাইদহ 2 আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম। নির্বাচনের আগে আমাকে ঝিনাইদহ 4 আসনে নির্বাচন করার ব্যাপারে নমিনেশন দেওয়া হয় এবং সেখানে বিএনপির 3টা গ্রুপ ছিল। একটা গ্রুপ আমার সাথে কাজ করেছে এবং 2টা গ্রুপ আসলে তারা বিদ্রোহী হিসেবে, একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন, তাকে আর একটা গ্রুপ সহযোগিতা করেছে। সব মিলে যেহেতু আমার জন্য এলাকা নতুন ছিল, বিদ্রোহী প্রার্থী ছিল এবং বিএনপির আরও যারা নেতাকর্মী ছিল অনেকে দ্বিধান্বিত ছিল কি করবে। আমি সব মিলিয়ে সেখানে সর্বোচ্চ 7 থেকে 10 দিন সময় পেয়েছি নির্বাচন করার। 1 মাস তো এদিক সেদিক করতে, সিদ্ধান্তহীনতা, নানান ধরনের সমস্যা ছিল। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে। নতুন আসনে আমি সেখানে 56,224 ভোট পেয়েছি। তো এত অল্প সময়ে এর থেকে বেশি করার কিছু ছিল না। আমি কৃষকদের কাছে গিয়েছি, আমি শ্রমিকদের কাছে গিয়েছি, হাট বাজার, আমি যেখানে পেরেছি আমি মোটামুটি প্রতিদিন সকালে উঠে আমি 5 থেকে 7 ঘন্টা হেঁটেছি, শুধু মানুষের সাথে হ্যান্ডশেক করেছি এবং বিকালে তো প্রতিনিয়ত প্রোগ্রাম থাকতো, বিভিন্ন জায়গায় জনসমাবেশ, রাতে বিভিন্ন জায়গায় যাওয়া। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন যদি বিদ্রোহী প্রার্থী থাকে বা আমার জন্য এলাকা নতুন হয়, আমার তো এর থেকে বেশি কিছু আর করার ছিল না। এটা বিএনপির হাইকমান্ড জানে যে সেখানে আসলে যারা বিএনপি ছিল তারা আমাকে আসলে এইভাবে সহযোগিতা করতে পারেনি বা করেনি। আর একটা প্রবলেম ছিল, সেটা হলো যে সেখানে যেহেতু আসলে মানে একটা বিদ্রোহী গ্রুপ আর আমি বিএনপি মনোনীত, তো সেক্ষেত্রে জামাত সেখানে ব্যাপকভাবে ইনভেস্ট করেছে। মানে যে জায়গাগুলোতে বিদ্রোহী গ্রুপ ছিল, মানে শুধুমাত্র ঝিনাইদহ 4 না, প্রত্যেকটা জায়গায় জামাত মানে ইনভেস্ট করেছে যে এই জায়গাগুলোতে ভোট তো বেশি পায়নি, এই জায়গাগুলোতে জামাত তো বেশি ভোট পায়নি। শোনেন, এই জায়গাগুলোতে সমস্যা আছে, সুতরাং এই জায়গাগুলোতে আমাদের ইনভেস্ট করতে হবে। এমনকি বিভিন্ন জায়গায় যেটি হয়েছে যে বিদ্রোহী প্রার্থীকে দাঁড় করিয়ে রাখার জন্য তাকেও টাকা দিয়েছে জামাত, তার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। জামাতের যে শয়তানি রাজনীতি, এই জায়গায় আপনি দেখেন, যেটা ভাই এতক্ষণ বলল, তারা আসলে মানে নামে ইসলাম, কিন্তু ইসলামকে এমনভাবে তারা ব্যবহার করে যেটা আসলে এক ধরনের প্রতারণা। এটা আসলে ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম আন্দোলন বাংলাদেশ যখন বের হয়ে গেল তাদের থেকে, তারা কি বলল, কি অভিযোগ করছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে, জামাত সেই রাজনীতি করে না। জামাত ঠিক আছে, জামাত রাজনীতি করতে চাই, ভালো, রাজনীতি এই ধরনের প্রতিযোগিতা খারাপ না, কিন্তু কথা হলো যে আপনি ইসলামকে কেন ব্যবহার করছেন? ইসলাম একটি সেন্সিটিভ জায়গা, তাই না? আমরা মুসলমান, কিন্তু আপনি মধ্যপন্থী রাজনীতি করবেন, করেন, কোনো সমস্যা নাই। আপনি একদিকে বিএনপিকে বলছেন চাঁদাবাজ আর আপনারা নিজেরা করছেন প্রতারণা, তাহলে তো আমাকে বলতে হয় যে জামাত মানেই প্রতারক। জামাত মানেই প্রতারক।
যারা ধর্মকে ব্যবহার করে এইভাবে আমাদের মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। আবার তারা কি করলো, আমাদের হিন্দু সম্প্রদায়ের সনাতন সম্প্রদায়ের যারা আছে তাদের ভোটকেও টার্গেট করলো একজন সনাতন ধর্মের প্রার্থী দিয়ে। এখন ওই সনাতন ধর্মের প্রার্থী কি বিভিন্ন জায়গায় গিয়ে বলবে যে তুমি যদি ভাই জামাতে ভোট দাও, দাঁড়িপাল্লায় ভোট দাও, তুমি যাবা জান্নাতে? জামাতের চালাকি দেখেন, এখন মানুষ এগুলো বুঝতেছে। আমার কাছে মনে হয় যে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ যে তারা একটি দল, সরকারি দল ক্ষমতায় গিয়েছে, কিন্তু কথা হলো যে বিরোধী দলকে আপনি তো দেশ চালানো কঠিন হবে যদি প্রতিদিন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের যারা নির্বাচিত হয়েছে, তাই না, ভিপি হিসেবে ওয়েলফেয়ার মেকানিজমের মাধ্যমে প্রতিদিন যদি রাজু ভাস্কর্য দাঁড়ায় আর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গালিগালাজ করে, বা সাধারণ শিক্ষার্থী বেশি, অতীতে তারা যেটি করেছে অভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থী, ডাকসু নির্বাচনের সময় দেখলাম এরা তো সাধারণ শিক্ষার্থী না, এরা শিবিরের প্যানেল থেকে নির্বাচন করলো। অর্থাৎ ওই সময় যে জ্বালাতনটা করেছে ঠিক একই ধরনের জ্বালাতন তারা ভবিষ্যতেও করবে। কিভাবে? সাধারণ শিক্ষার্থী আন্দোলন করছে, এই পল্টন মোড় অবরোধ করবে, কি পড়েছে, রিক্সা চালক পড়েছে, হ্যাঁ, জামাত শিবির তাদেরকে পিছন থেকে টাকা দিয়ে বলবে যে অবরোধ করো, কি সেখানে কোনো নেতা নাই, কেউ নাই, তারা সাধারণ পরিচয় এসে হ্যাঁ তারা এখানে অবরোধ করে বসে থাকবে, প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যাবে। এই যে আপনি বললেন ডিসি মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে যে ধরনের ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত, খুবই অনাকাঙ্ক্ষিত। আজকে দেখেন হয়তো ডিসি মাসুদ একটু বেশি সাহস দেখিয়েছে, যেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। আমি এটা সাপোর্ট করি না, কিন্তু বিভিন্ন জায়গায় আমি দেখেছি পুলিশ আসলে কি ফাংশন করতে পারছে? পুলিশের তো সেই নৈতিক শক্তিও নাই, আবার কোনো জায়গায় যে আন্দোলনটা হচ্ছে আন্দোলনটা থামাবে সেই শক্তিও নাই। কারণ সেখানে একটা ঘটনা ঘটলো যে পুলিশ মানে ওইখানে যে ঘটনা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত, এটা আমি বাদ দিলাম। কিন্তু মনে করেন যে আপনার গার্মেন্টস কর্মী পরিচয়ে জামাত শিবির একটা মুভমেন্ট তৈরি করলো উত্তরা অবরোধ করে দিল, সেখানে পুলিশ যে পেটাইলে কি হবে, মানে ওইটা যদি থামায় ছত্রভঙ্গ করে, বলে পুলিশ তো পেটাইলো, এই পুলিশ তো আমরা চাইনি। শেখ হাসিনার আমলে পুলিশ এভাবে পিটিয়েছে, এখনো বিএনপির আমলে পুলিশ পেটাচ্ছে। দেশ চালানো অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে গেছে। এখন হয়তো 5-7 দিন ভাই বলছে যে 5-7 দিন দেখে তো আর কিছু বলা যায় না, আর আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আমি দেখতেছি সামনে জামাত শিবির এমন একটা ভয়ানক দৈত্য দানবের রূপ নিয়ে হাজির হবে যেটা কন্ট্রোল করা কঠিন হবে। তো আমরা কি এটা বুঝতে পারছি এটা হবে? মানে এখন থেকে আমাদের করণীয় কি? এখন থেকে জামাত শিবিরের মুখোশটা তারা কি কি করতে পারে, অতীতে কি কি করেছে, তার প্রয়োজনে সে এনসিপিকে নিয়েছে। আপনি আগামী নির্বাচনে এনসিপিকে 30টা আসন দিবে, এবার দিয়েছে কেন? যে তাদের একটা অভিযোগ ছিল স্বাধীনতা বিরোধী, ওই তকমাটা দূর করার জন্য এনসিপিকে এতগুলো আসন ছেড়ে দিয়েছে। আমি মনে করি যে 30টা আসন না ছেড়ে এই 30টা আসনের মধ্যে যদি জামাত শিবির ইলেকশন করতো আরো বেশি আসন পেত। এই যে দেখেন 3% ভোট দেখেছে, এনসিপির তো বাংলাদেশে 3% ভোট নাই, এনসিপির নাই, তো এটা জামাত শিবিরের ভোট। আজকে দেখেন তাদের প্রয়োজনে তারা এনসিপিকে এইভাবে কোলে তুলে নাচাচ্ছে, তাদের প্রয়োজনে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির পিছনে ফান্ডিং করতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে 3টা কাজ জামাত শিবির দিয়েছে। কি? প্রথমত প্রধানমন্ত্রীকে নিয়ে গালিগালাজ করতে হবে, দ্বিতীয়ত মির্জা আব্বাস সাহেবকে চাঁদাবাজ বলতে হবে, এবং তৃতীয়ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবকে নিয়ে কথা বলতে হবে, তাকে বিতর্কিত করতে হবে। এই যে বড় নেতাদেরকে এইভাবে টার্গেট দেওয়া হয়েছে এনসিপি নেতৃবৃন্দকে, যে এদেরকে তুমি বিতর্কিত করো, গালিগালাজ করো, হয়তো সার্জিসকে আর একটা টার্গেট দেওয়া হবে, অমককে আর একটা টার্গেট দেওয়া হবে। মানে এই যে জামাত শিবিরের পরিকল্পনা, এই পলিসিতে আসলে ভাই যেটা বললো যে তারা তো সেই 20 বছর আগ থেকে যখন 2টা মিনিস্ট্রি পায় তখন থেকে পরিকল্পনা হাতে নিয়েছে। তাহলে বিএনপির ভিন্ন পরিকল্পনা হাতে না নিলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা কঠিন হবে। বাট আমি দৃঢ় বিশ্বাস করি তারেক রহমান অবশ্যই এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য যা যা করার তিনি করবেন। জি, ধন্যবাদ আপনাকে। এনসিপির 3% ভোটের ব্যাপারে আপনার প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আপনি নিজেই বলেন। জি, আমি আমার প্রশ্নটা বলি, যে প্রশ্ন গণ অধিকার পরিষদ, আপনি তো সাধারণ সম্পাদক ছিলেন, মানে আপনাদের পার্সেন্টেজ কেমন ছিল, বা পার্সেন্টেজ না থাকার কারণে? আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, এখন বিএনপিতে আছি। আমি কেউ কখনো বলেছি গণ অধিকার পরিষদ বিশাল বড় দল? আমি বলেছি বিএনপির সাথে 2022 সাল থেকে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম এবং একসাথে আমরা লড়াই সংগ্রাম করেছি। যেহেতু একসাথে লড়াই করেছি, নির্বাচনটা কার সাথে করবো? জামাতের সাথে। আমাকে জামাতের একজন নেতা, শীর্ষ পর্যায়ের নেতা তাহের ভাই, তিনি নির্বাচনের আগে আমাকে ফোন দিয়েছিলেন, কারণ আমার দলের অনেকে জামাতের সাথে যেতে চেয়েছিল, প্রায় 80% চেয়েছিল জামাতের সাথে যেতে। আমাকে একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, তো তাই না? কারণ জামাত শিবির তো তার রিক্রুটমেন্ট সেটা গণ অধিকার পরিষদেও ছিল, এনসিপিতেও ছিল, তারা এই কাজগুলো করে। এখন এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা, কেন্দ্রীয় মিটিং করে যে জামাতের সাথে যেতে হবে। আমি তখন নুরুল আক্তারের সাথে আলাদাভাবে কথা বললাম, আমি বললাম দেখো 8-10 বছর আমরা এইভাবে সংগ্রাম করলাম, মার খেলাম, মানুষ সবসময় মার খাওয়া পছন্দ করে না। এখন রাষ্ট্র কীভাবে পরিচালিত হয় এই পরিচালনাও তোমাকে শিখতে হবে, এই জন্য সরকারে যেতে হবে। সারাক্ষণ আন্দোলন সংগ্রামের চরিত্র
রাষ্ট্র পরিচালনা করার জন্য তো সেটাও তো শিখতে হবে। সুতরাং আমাদেরকে বিএনপির সাথে যাওয়া উচিত, কারণ বিএনপি ক্ষমতায় আসছে এটা দিবালোকের মতো সত্য। এটা তো গোপন কিছু ছিল না যে বিএনপি ক্ষমতায় আসছে। হয়তো জামাতের ষড়যন্ত্রের কারণে যেখানে 280 আসন পেত সেখানে 211 আসন পেয়েছে, 12 আসন পেয়েছে, এটা জামাতের চক্রান্তের কারণে। তো আমি সেটা নুরুল হক নূরের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি জামাত জোটে না গিয়ে বিএনপি জোটে যাওয়ার জন্য। হ্যাঁ, এবং এনসিপি যখন আমাদের সাথে বসেছে, বলেছে আমরা আসেন জামাত না বিএনপি না, আমরা আলাদাভাবে কাজ করি। আমার কাছে তখন, আমি তো তাদের চিনি যে এনসিপির মধ্যে 80% জামাত শিবিরের সাবেক নেতাকর্মী, এইভাবে জামাত ওইখানে তাদেরকে ঢুকিয়েছে। তখন আমি ভাবলাম যে এইখানে আমরা ঢুকবো, এরা তো জামাত শিবিরের কাছে আমাদের ভবিষ্যতে বেচা দেবে, এটা তো নিশ্চিত জামাত শিবিরের সাথে দেবে, সেই কাজটাই হয়েছে। এবং তাদের চালাকিগুলো তো মোটামুটি আমি বুঝি, কারণ একসময় তাদের অনেকে আমাদের সাথে রাজনীতি করেছে, বয়স কম হইলেও তারা তো মানে নিজেদেরকে এমন ভাবে তুলে ধরার চেষ্টা করে যে তারা ছাড়া দুনিয়ার কেউ কিছু বোঝে না। তো সর্বশেষ কথা বলি যে গণ অধিকার পরিষদ কি পরিমাণ ভোট পেয়েছে, কি পরিমাণ পার্সেন্টেজ আছে, এটা নিয়ে আমি কখনো টকশোতে চ্যালেঞ্জ করি না যে আমি বিশাল বড় দল। কিন্তু বাংলাদেশে যে গণ অধিকার পরিষদ সৃষ্টি হয়েছে এর পিছনে তো একটা ইতিহাস আছে। এই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন তো আমরাই নেতৃত্ব দিয়েছি, আমরাই তো সফল করেছি। সেই সময় কি আমাদের কোনো সংগঠন ছিল? আপনি যদি বলেন রাশেদ ভাই ওই সময় তো আপনার কোনো দল ছিল না, সংগঠন ছিল না, আমরা তো ব্যক্তি পর্যায় থেকে একটা মুভমেন্ট তৈরি করেছি। বাংলাদেশে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে 24 সালের গণ অভ্যুত্থান হয়। এই গণ অভ্যুত্থানে একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপট কি? 18 সালের কোটা সংস্কার আন্দোলন। এবং 24 সালে যে সময় আবার কোটা ফিরে আসলো, আমি বা নুরুল হক আমরা কি বসেছিলাম? আমাদের কাছে তখন মনে হয়েছে এই আন্দোলনকে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, যেহেতু আমরা এই আন্দোলনের পায়োনিয়ার, শেষ কথা পায়োনিয়ার, সুতরাং এই আন্দোলনকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করতে হবে। এবং সেই জন্য আমরা এখন বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আমরা বলি যে আপনি প্রধানমন্ত্রী, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সময় তিনি ছিলেন, যে তাকে বলেন। আমি নিজে বলেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীকে, আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি জনাব তারেক রহমানের সাথে কথা বলেন কিভাবে এই আন্দোলনকে এই সামাজিক আন্দোলনের মধ্যে না রেখে একটা রাজনৈতিক আন্দোলনে নিয়ে যাওয়া যায়। আমাদের জায়গা থেকে আমরা ভূমিকা রেখেছি। এখন আমার মনে করেন বড় দল নাই, কিন্তু ব্যক্তি হিসেবে আমরা যে ভূমিকা রেখেছি এটাকে আপনি ছোট করবেন? প্রশ্ন এসে না। একটা প্রশ্ন ছিল, আপনি নিজেই বলেছেন যে জামাতের সাথে যোগ না দিয়ে বিএনপির সাথে যোগ দিলে ভালো হয়। এটার জন্য আমার অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। গেছেন ওখানে নুরুল হক নূর এবং আমার মধ্যে আমরা দুই ভাই না হইতে পারি, আমাদের মধ্যে আত্মিক বন্ধন তো আছে। জি, নিজের প্রতীকে নির্বাচন করেছে, অর্থাৎ দলের প্রতীকে নির্বাচন। আপনি কেন বিলীন হয়ে গেলেন? আচ্ছা, এটা তো আপনাকে এলাকা অ্যানালাইসিস করতে হবে। দেখেন, সেখানে আমি ধানের শীষ প্রতীকে ইলেকশন করার পরেও এই ধরনের চক্রান্ত, আমি যদি ট্রাক প্রতীকে, বাংলাদেশের রাজনীতিতে প্রতীক তো একটা ব্যাপার, আপনি তো জানেন। নুরুল হক নূর ভাই তো জিতে আসছে। শেষ করি, তিনি ডাকসুর ভিপি ছিলেন, এবং তার জনপ্রিয়তা, তার এলাকায় সে যেভাবে গুছিয়েছে, তার এলাকার পরিবেশ, ওই অঞ্চলের মানুষ সাধারণত এইভাবে জাতীয় পর্যায়ে ফেস হলে তারা এলাকা কেন্দ্রিক একটা সমর্থন থাকে, যেটা আমাদের খুলনা অঞ্চলে নাই। খুলনা অঞ্চলে যদি এরকম থাকতো তাহলে সবাই তো আমাকেই ভোট দিত না। সেখানে দুইটা গ্রুপ আমার বিরুদ্ধে কাজ করেছে, জামাত টাকা ছিটিয়েছে। এর মাঝখানেও আমি যদি নিজ দলের প্রতীকে ইলেকশন করতাম তাহলে তাদের একটা চক্রান্ত ছিল যে আমি যাতে জামানো দাঁড়াই, মানে তারা বলতে পারে জাতীয় নেতা ঠিক আছে কিন্তু এলাকায় ভোট নাই। তো স্বাভাবিকভাবে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি, বিএনপির সাথে সম্পর্ক ছিল, নুরুল হক নূর বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, বিএনপির সাথে সমঝোতা করে নির্বাচন করেছে। তো আপনি বলেন বিএনপি আর আমি বিএনপিতে যুক্ত হয়ে নির্বাচন করেছি, এটার ভিতর অপরাধ কোথায়? কোনো অপরাধ আছে? এরকম বিএনপির এখন যারা শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ অনেকে তো বিভিন্ন অন্য দল করেছে, বিএনপি যে জয়েন করে বড় নেতা হয়েছে না। তো আমি এখন আমি তরুণ বয়সে আমি বিএনপিতে যুক্ত হয়েছি, আমার তো ভবিষ্যৎ আছে। আপনি তো বলতে পারেন না যে বিএনপি অন্য দল করলে বিএনপিতে যুক্ত হওয়া যাবে না। এরকম অসংখ্য ইতিহাস আছে, যারা মন্ত্রী হয়েছে আপনি খোঁজ দেন, তারা তো বিভিন্ন সময় অন্য দলও করেছে। যে মাহবাজ, উনি একটু বলার চেষ্টা করছেন জামায়াত বিএনপির জন্য সামনের দিকে চ্যালেঞ্জ কিনা বা সহজ ডিল হবে কিনা, কোনটা? অবশ্যই, আসলে তো ধরেন শুধু জামাতের প্রসঙ্গ একক না, জামাত কিন্তু একক একটি দল শুধু না, এটা আসলে মতাদর্শিক একটি লড়াইয়ের সামনে আমরা মুখোমুখি হয়ে গেছি। এবার নির্বাচনেই কিন্তু একটা বিরাট একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছিল যে উগ্র সাম্প্রদায়িক শক্তি কি বাংলাদেশে ক্ষমতা দখল করছে কিনা, যেটা আমরা দেখছি সিরিয়া, ইরাক, ইয়েমেন, লিবিয়া, আফগানিস্তান, পাকিস্তান, এবং সবগুলো ব্যর্থ রাষ্ট্র। আপনি পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হলো কেন? পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, ভারত একটা হিন্দুত্ববাদী দেশ, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক
রাষ্ট্র এবং আমাদের ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র আমাদের সংবিধানের স্তম্ভ, এগুলো কেন ফেলে দেবার চেষ্টা করলো এই জাতীয় ঐক্যমত্য কমিশন? কারণ বাংলাদেশটাকে তারা পাকিস্তানিকরণ করবার চেষ্টা করেছিল। এখন এই যে বড় একটা ঘটনা ঘটে গেছে এবং এই জামাতের উত্থান, শুধু জামাত নয় কিন্তু, তারা 4টা ফ্রন্ট খুললো। 1 নম্বর ফ্রন্ট হচ্ছে সমস্ত ইসলামী ভোটগুলোকে তারা একটি বাক্সে আনবার চেষ্টা করলো, সেখান থেকে আবার ইসলামী আন্দোলন বেরিয়ে গেল এবং তখন তারা বলল যে জামাত ইসলামিক রাজনীতি আসলে করে না, তারা প্রতারণা করে। এটা হলো তাদের প্রথম ফ্রন্ট। দ্বিতীয় ফ্রন্ট তারা খুললো এনসিপিকে তারা সাথে নিয়ে গেল। তৃতীয় ফ্রন্ট তারা খুললো, তারা বিএনপির সাথে কথা বলে বলেছে যে এক জাতীয় সরকার গঠন করা যায় কিনা, সেই ফ্রন্টও তারা খুলেছিল। চতুর্থ ফ্রন্ট হচ্ছে তারা এবার যতখানি পারলো সেটা তাদের অর্জন, আগামীতে কিভাবে তারা করবে। এবং আপনি বলতে পারেন ভাই ধর্মীয় রাজনীতির অসুবিধাটা কোথায়? কেউ যদি ধর্মে শান্তি পায়, আপনার সমস্যা কোথায়? খুবই যৌক্তিক প্রশ্ন। আমার সমস্যাটা হচ্ছে আমরা বেহেস্ত পাওয়ার জন্য রাজপথে যাই নাই, আমরা গণতন্ত্র চেয়েছিলাম, কর্মসংস্থান চেয়েছিলাম। আমরা যখন মরণের পরে পরকালে গিয়ে আমার কর্মসংস্থান লাগবে না, মাস শেষে কয় টাকা বেতন পাই সেই চিন্তা আমার করতে হবে না। রাষ্ট্রের কাছে আমাদের ন্যূনতম যেই সমস্ত চাহিদা, স্বাস্থ্য, খাদ্য, এই শিক্ষা, এই চাহিদাগুলো আমরা পাই। আপনি যখন আমাদের এই ধর্মীয় জুজু দিয়ে নারীদেরকে আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলছেন, আপনি আল জাজিরার সাথে সাক্ষাৎকারের সময় বলেন যে নারীরা শীর্ষ পদে যেতে পারবে না, আপনি তাদের 5 ঘন্টা কর্মঘণ্টা করেন, আপনার নানান রকম কথাবার্তা চলে আসে এবং বিভিন্ন ধরনের পোশাক নিয়ে কথা, এটা কথা, অনলাইনে আক্রমণ, অফলাইনে আক্রমণ, আপনার সংখ্যালঘুদের উপরে আক্রমণ, এই যে নানান রকম বিভাজন। আপনি দেখুন যে গত 45 বছরে 50 বছরে জামাত একটা উদাহরণ দিতে পারবেন বাংলাদেশের কোনো প্রগতিশীল আন্দোলনে জামাত কথা বলেছে, কোনো সাংস্কৃতিক কোনো প্রেক্ষাপটে তারা অংশগ্রহণ করেছে? নববর্ষকে তারা বলে হিন্দুয়ানি। এই যে আমাদের একটা অসাম্প্রদায়িক একমাত্র উৎসব যেখানে সকল ধর্ম, সকল মত, সকল নারী পুরুষ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে, এই নববর্ষ ঠিক মতো উদযাপিত হতে পারে নাই। ইসলামিক যে সংস্কৃতিমন্ত্রী ছিল অন্তর্বর্তীকালীন সময়ে, সে এটাকে মঙ্গল শোভাযাত্রাকে তার আপত্তি, সে কি একটা যেন শোভাযাত্রা বানিয়ে বসেছে, নতুন নতুন ফতোয়া দিয়েছে। সেই সংস্কৃতিমন্ত্রী বলেছে আমার 2 ভাই মাদ্রাসায় পড়ে। কেন মাদ্রাসায় পড়া এই কথা তাকে বলতে হলো কেন? তার মানে সে এই জামাতিদের সমর্থনে সে মন্ত্রী হবার চেষ্টা করেছে, উপদেষ্টা হবার চেষ্টা করেছে। আপনি দেখুন যে এই যে বিভাজন, শিক্ষা তো এই যে বর্তমান শিক্ষামন্ত্রী কিন্তু বলেছে যে আমরা এক কারিকুলামের ছাতায় শিক্ষাকে আনতে চাই, অনেক কঠিন কাজ, কিন্তু চিন্তাটা কিন্তু ভালো। কাজে আমরা রাষ্ট্রের কাছে গণতন্ত্র এবং জাগতিকতা চাই। আমাদের প্রত্যেকেই আমরা বিশ্বাসী মানুষ, আমার আল্লাহর সাথে আমার বোঝাপড়া হবে, সেটার জন্য তো আমি কোনো রাজনৈতিক দলের নেতার কাছে আমার দরকার নাই। ঠিক একইভাবে আমার আরেক ভাই যে অন্য, আমরা তো এটা গিভেন, কেউ তো আমরা এটা এই ধর্ম তো আমরা কেউ চয়েস করি নাই। কাজেই যেই সংখ্যালঘুর যারা আছেন, আমরা দেখেন যে যখন এই দেশভাগ হয় তখন 30% ছিলেন হিন্দু, কমতে কমতে 7% কেন হলো? কেন কথায় কথায় তাদের উপরে নানান রকম রাষ্ট্রীয় নির্যাতন নেমে আসে? এবং এটা কিন্তু আপনি বলবেন প্রগতিশীল সরকারগুলো দেয় না, সকলের দায়িত্ব। প্রগতিশীল বলে তো আলাদা ভিন গ্রহের কেউ না। এই দায়িত্ব যারা সংসদে গেছে, বিরোধী দলের অন্যতম প্রধান দায়িত্ব সেটা। এবং বিরোধী যদি ওই যে ভাই যেমনটি বললেন সারাক্ষণ বসে বসে যদি এই সমস্ত করে, নিজেরা আক্রমণ করে বলবে এই দেখো সরকার পারে না। কাজেই সরকারকে তো এখন অনেক আটঘাট বেঁধে নামতে হবে। এই সংখ্যালঘু নির্যাতন দেখবেন জামাত করে বলতেছে এই দেখেন বিএনপি করে, চাঁদা খেতে চায়। আপনার অন্যান্য সমস্যা সমাধানের মধ্যে চাঁদা তুলে দেয়। আচ্ছা, চাঁদার ব্যাপারটা কেন আসবে? তারা তো 2/3 নির্বাচন এখন সরকারে গেছে, তাদের তো স্থিতিশীলতা সবার আগে দরকার হবে। কথায় কথায় কিন্তু চাঁদা করছে, কারণ আর কোনো কিছুতে তারা পারছে না। কাজেই এইসব বিষয়গুলো নিয়ে বিএনপির খুব ভালো রকমের ডেস্ক ওয়ার্ক করতে হবে। সামনের লড়াই কিন্তু অনেক কঠিন। সামনের লড়াই অনেক কঠিন। ধন্যবাদ মাহবুব আজিজ, ধন্যবাদ রাশেদ খান, দুজনকে অসংখ্য ধন্যবাদ, প্রাণঢালা অভিনন্দন আজকে এই আলোচনা অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ ধরে আপনারাও সেই প্রাণবন্ত আলোচনায় যুক্ত থাকবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আগামীকালে একই সময় চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।